শুভ সন্ধ্যা। আজ জানি এবং জানাইয়ের 25তম পর্ব। আপনাদের সবাইকে আমি জাহানি গুলশান শাপলা, সেন্টার ফর ক্যান্সার কেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজকের পর্বে। আপনারা এরই মধ্যে জেনেছেন আমরা আজ কথা বলবো যে যাদের সঙ্গে তারা দুজন জীবনসঙ্গী, দুজনই চিকিৎসক, একজন ক্যান্সারের সাথে লড়াই করেছেন আর একজন কেয়ার গিভিং করেছেন। তাই আমরা আজকের বিষয়টাকেও ঠিক করেছি যে ক্যান্সার জয়ে কেয়ার গিভারদের ভূমিকাটা আসলে কেমন থাকে সেই গল্পটাই আমরা মূলত শুনবো। আমাদের সাথে সেন্টার ফর ক্যান্সার কেয়ার ফাউন্ডেশনের আরেকজন সদস্য ডাক্তার আবু জামিল ফয়সাল, যিনি বাংলাদেশের একজন জ্যেষ্ঠ জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। ফয়সাল স্যারও আছেন রিনা রানী পাল, ক্যান্সার সার্ভাইভার, চিকিৎসক এবং জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। আমাদের অতিথি আরেকজন আছেন মলয় কাঙ্তি মৃধা, চিকিৎসক, জনস্বাস্থ্য এবং পুষ্টি বিশেষজ্ঞ। আমি আজকের অতিথিদের তাদের পরিচয়টা এর বাইরে যদি আর কিছু থাকে তারা বলতে চান সেটা দর্শকদের সাথে শেয়ার করার জন্য অনুরোধ করছি। রিনা রানী পাল, আপনি যদি মনে করেন আমি যেটুকু বলেছি এর বাইরে আর কিছু বলবার আছে। না, আপনি তো যথেষ্ট বলেছেন। আসলে এর বাইরে বলার কিছু নেই। আর পরিচয়টা তো আরো কথার মাঝে আরো পরিচয় হবে। মলয়দা, আপনি? আমি একটু যোগ করতে পারি যে আমি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে কাজ করছি, ব্র্যাক জেমস ব্রিগাম স্কুল অফ পাবলিক হেলথ। জি, অসংখ্য ধন্যবাদ। গবেষণা কেন্দ্র আছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়, যেটার নাম হচ্ছে নন কমিউনিকেবল ডিজিজ বা অসংক্রামক রোগ ও পুষ্টি গবেষণা কেন্দ্র। তো ওখানে আমাদের ছাত্র পড়ানোর পাশাপাশি আমাদের গবেষণাও করতে হয়। সেই গবেষণায় যেহেতু অসংক্রামক রোগের মধ্যে ক্যান্সার একটা সংক্রামক রোগ, আমরা ক্যান্সার নিয়েও কিছু গবেষণা করে থাকি। অনেক ধন্যবাদ। আমরা নিশ্চয় আলোচনার ফাঁকে ফাঁকে আরো অনেক কিছুই জানতে পারবো। আমাদের আজকের যিনি তার ক্যান্সার জয়ের গল্প বলবেন, ডক্টর রিনা রানী পাল। আমরা আসলে এখানে খুব বেশি ফর্মাল পদ্ধতিতে কথা বলি না। হ্যাঁ, তো আমি সেজন্যই আপনাদের অনুমতি নিয়ে ঠিক যেভাবে একটু আগে আমরা কথা বলছিলাম সেভাবেই অ্যাড্রেস করতে চাই। আমি রিনা দি আপনার কাছে জানতে চাই আপনার ক্যান্সার জয়ের গল্পটা কখন আপনি জানতে পারলেন, কিভাবে জানতে পারলেন, কোথায় চিকিৎসা নিলেন, আপনার গল্পটা যদি আমাদের ছোট করে একটু বলেন, কি ধরনের ক্যান্সারে আপনি আক্রান্ত ছিলেন। অনেক ধন্যবাদ শাপলাপা। আমি আসলে, আমাকে কি শোনা যাচ্ছে ক্লিয়ার? জি জি, শোনা যাচ্ছে। আমি আসলে সবার আগে একটু বলে নেই যে আমি আসলে আমার এই গল্পটা এরকম পাবলিকলি এর আগে কখনো বলিনি, প্রথম বলছি। তো আমি জানি না সে অনেক সময় আমি ইমোশনালি, বাট আমি চেষ্টা করবো যতটুকু সম্ভব গুছিয়ে বলার। আমার আসলে আমি একটু আগে থেকে শুরু করতে চাই, ধরা পড়ার আগে থেকে। আমার 2021 সালের সেপ্টেম্বর মাসে আসলে আমার ডায়াগনোসিস হয়, কিন্তু তারও আগে, তার 2-3 বছর আগে আমি যেহেতু নিজে জনস্বাস্থ্য নিয়ে কাজ করি এবং ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিং এবং যে সেলফ এক্সামিনেশন, এই ব্যাপারে নিয়ে আমি বিভিন্ন আমার কাজের ক্ষেত্রেও আমি চেষ্টা করতাম যে মহিলাদের মধ্যে আমার কর্মক্ষেত্রে বা বিভিন্ন জায়গায় অ্যাওয়ারনেস নিয়ে কাজ করা, এবং সেজন্য আমি এই ব্যাপারটা নিয়ে সচেতন এবং আমি নিজেও এটা প্র্যাকটিসও করতাম। তো তার 3 বছর আগে আমার আসলে খুবই ছোট একটা লাম্প ধরা পড়ে এক পাশে ব্রেস্টের, এবং সেটা অপারেশন হয়, কিন্তু সেটা বেনাইন ছিল, কোনো ক্যান্সার ছিল না, একটা নর্মাল সাধারণ টিউমার ছিল। তো তারপর যেহেতু আমি একটু অ্যাওয়ার হয়ে গেলাম এবং আমি এর মধ্যে কোভিড আসলো, এবং কোভিডের সময় আমি আবার আরেকটা ব্রেস্টে আমি একটা লাম্প প্রথমে দেখি, কিন্তু আমি ভাবি যে এটা বোধহয় একটা, যেহেতু আমি মেনোপজের কাছাকাছি যাচ্ছিলাম, তো অনেক সময় একটা লাম্পি ব্রেস্ট এই ধরনের কিছু ভাবি। এবং কোভিডের কারণে তখন আমাদের 2021 সালে তখন আমাদের ফার্স্ট ভ্যাকসিনটা আমি অলরেডি নিয়েছি, সেকেন্ড ভ্যাকসিনের জন্য ওয়েট করছি। তো এবং সিচুয়েশনটা আপনারা সবাই জানেন যে আমরা খুব ওরিড ছিলাম যে ইনফেকশন
ট্রান্সমিশন হবে কিনা বা আমি চিকিৎসা নিতে যাই। তো আমি যখন লাম্পটা প্রথম আমি বুঝতে পারি, আমি খুব আর্লি বুঝতে পারি, যেহেতু আমি বারবার বলছি যেহেতু আমি সেলফ এক্সামিনেশনটা রেগুলারই করতাম। তো বুঝতে পারার পরেও আমি বিইং এ ডক্টর আমি কিন্তু ব্যাপারটাকে কোভিড এর কারণে কিছুটা সময় আমি ইগনোর করি, মানে আমি সঙ্গে সঙ্গে আমি কেয়ার সিক করি নাই, আমি ডাক্তারের কাছে যাই নাই। আমি ভাবছিলাম যে এটা একটা বিনাইনই হবে, এ ধরনের একটা ধারণা, যদিও মানে আমি বলছি বিইং এ ডক্টর আমি এই ভুলটা করেছি। এবং তারপর আমি 2021 সালের সেপ্টেম্বর মাসে আমি মানে আমার কাছে মনে হলো যে না, হঠাৎ করে বড় হয়ে যাচ্ছে এবং তার সাথে আমার সিক্রেশন আসতে শুরু করে, এবং তখন আমি কনসার্ন হই যে না, এটা আমার ইমিডিয়েটলি কেয়ার সিক আমার ডাক্তারের কাছে যাওয়া দরকার। এবং তখন আমি ডেল্টা হাসপাতালে আমি দেখাই ঢাকাতে, এবং ওখানে দেখানোর পরে আমার প্রথমে এক্সামিনেশন এবং তারপর যখন বায়োপসি, ম্যামোগ্রাম এবং বায়োপসি করার পরে আমার আসলে বায়োপসিতে আসে যে এটা ক্যান্সার আর কি। তো আমি আসলে সত্যিকার অর্থে প্রিপেয়ার ছিলাম না যে এ ধরনের একটা কিছু আসতে পারে, কারণ যেটা 2021 সালের সেপ্টেম্বর। এবং যেহেতু আমি বলছি যে আমি অনেকদিন ওয়েট করার কারণে আমার লাম্পটা বেশ বড় হয়ে গিয়েছিল, এবং সেই কারণে আমি বুঝতে পারছিলাম যে এটা মানে আমাকে ম্যাস্টেকটমি মানে ব্রেস্ট পুরো রিমুভ করার পরামর্শ প্রথমে দেওয়া হয়। এবং তারপর আমি এখানে এবং অনকোলজিস্ট যারা জনদের সঙ্গে কনসাল্ট করতে বলা হয়, এবং আমাকে সাজেস্ট করা হয় যে আমি মানে একটু দুই ধরনের সাজেশন আছে। একটা হচ্ছে যে আগে আমি সার্জারি করতে পারি, সার্জারি সাজেশন আছে, সার্জন দেন, কিন্তু অনকোলজিস্ট আমাকে সাজেশন দেন যে আগে আমাকে একটা কেমোথেরাপি দিয়ে তারপর সার্জারিটা করতে, এবং তারপর মানে তারপর আসলে রেডিওথেরাপি যদি লাগে সেটা পরে ডিসিশন হবে। মানে একটা ট্রিটমেন্ট, আমাকে একটা ম্যানেজমেন্ট প্ল্যান দেওয়া হয়। দুইজন অনকোলজিস্টের সাথে কথা বলি। কিন্তু যে কোনো কারণেই হোক আমার ফ্রেন্ড সার্কেল তো আসলে নিজে যেহেতু ডক্টর, তো আমরা সবাই পরামর্শ করে একটা ইন্ডিয়াতে একটা পরামর্শ করার, সেকেন্ড ওপিনিয়ন আর একটা পরামর্শ করার একটা সিদ্ধান্ত হয়। যেহেতু একটু আমিও নিজেও পড়াশোনা করছিলাম এর মধ্যে, এবং আমি একটু কনফিউজ ছিলাম যে আগে আমি কেমোথেরাপিতে যাব কিনা। তো শেষ পর্যন্ত যাই হোক, আমি শর্টে বলছি, আমি উইদিন কোর বায়োপসির রিপোর্ট আসার পরে আমি সঙ্গে সঙ্গে ডিসিশন নেই। যখন আমার হরমোন টেস্টের রিপোর্টগুলো যখন আসে তখন আমি ডিসিশন নেই যে আমি ওখানে আরেকটা কনসাল্ট করবো। এবং ওখানে যাওয়ার পরে ওনারা স্লাইডগুলো রিভিউ করে ওনারা সিদ্ধান্ত দেন যে না, আগে অপারেশন করবেন, এবং ওনারা একটা প্রোটোকল আমাকে ধরিয়ে দেন যে কোন গাইডলাইনের ভিত্তিতে এই কাজটা ওনারা করছেন। ওনাদের গাইডলাইন অনুযায়ী আমার যে টাইপ এবং আমার যে ধরন, ওনারা আমাকে এক্সপ্লেইন করেন যে এই ধরনের টিউমারের জন্য এবং আমার অবস্থার জন্য আগে অপারেশনটাই যৌক্তিক, এবং সেটাই প্রোটোকল বলে, ইউরোপিয়ান প্রোটোকল এবং ওনাদের যে প্রোটোকল সেই অনুযায়ী ওনারা পরে ট্রিটমেন্টটা করেন। এবং আমি খুবই লাকি যে আমার অপারেশন এবং অপারেশনের আমি এটা একটু ক্লিয়ারলি বলতে চাই, কারণ অনেকেই খোলামেলা হয়তো বলতে চান না। আমি বিইং এ ডক্টর, যে আমাকে ওনারা সিদ্ধান্ত দেন যে আমার মাস্টেকটমি করবেন এবং আমার রিকনস্ট্রাকশন করবেন, মানে নতুন ব্রেস্ট তৈরি করে দেবেন। এই জিনিসটা আসলে আমাদের দেশে মানুষ এখনো কতটা সচেতন আমি জানি না। আমি নিজেও কিন্তু তখন, এবং এটা ছিল মানে অটোলগাস, মানে আমারই শরীর থেকে পিছনের মাংস নিয়ে আমার ব্রেস্টটা আবার তৈরি করে দেয়। তো এই যে তৈরি করে দাও, এবং উনি বলে যে ইউ উইল গেট এ নিউ ব্রেস্ট, আপনি একটা নতুন ব্রেস্ট পাবেন। তো এখান থেকে তো আমি প্রথমে কোনো ইমপ্ল্যান্ট বা এগুলাতে আমি ব্যক্তিগতভাবে আমি রাজি ছিলাম না, কিন্তু যখন ওনারা অটোলগাস বলেন মানে আমার নিজেরই, তখন আমি রাজি হয়ে যাই আর কি। তো মানে আসলে আমি রাজি হয়ে যাই, এবং আলটিমেটলি আমার অপারেশনের পরে আমার আসলে কোনো কেমোথেরাপি আর লাগেনি, শুধু এবং রেডিওথেরাপি অন্য কোনো কিছুই প্রয়োজন হয় নাই, শুধু মাস্টেকটমি এবং এবং মাস্টেকটমি রিকনস্ট্রাকশনই হয়ে গেছে। বাট আমাকে ট্যামক্সিফেন খাচ্ছি আমি, মানে এটা লং টার্ম কন্টিনিউ করতে হবে, এবং আমি ফলো আপের মধ্যে আছি। এটাই হচ্ছে আমার গল্পটা শর্টের মধ্যে, মানে আমার একদম মেডিকেল অ্যাঙ্গেল থেকে। আর যে অপারেশনের পরে তো আপনারা জানেন যে আমার একটা লম্বা সময় প্রায় 8-10 দিন ব্রেইন ছিল, যে রিকনস্ট্রাকশন সার্জারি একটা বড় অপারেশন।
তো এই প্রক্রিয়াটা আসলে একটা লম্বা প্রক্রিয়া, এবং তারপর ফলো আপ, ইটস এ ভেরি এটা। আর এই প্রক্রিয়াটা তো আসলে একটা জার্নির ভিতর দিয়ে আমাকে যেতে হয়েছে। বাট প্রথম দিকে যত ফ্রিকোয়েন্সি ছিল, যত বেশি 3 মাস পর পর আমাকে ফলো আপে যেতে হতো বা এখানে ফলো আপ করতে হতো। আর কিন্তু তার পরবর্তীতে আমি 6 মাস পর পর, এখন 1 বছর পর পর, মানে ফ্রিকোয়েন্সিটা কমে এসছে, বাট আমার ওষুধ আমি কন্টিনিউ করছি। এবং তার পরবর্তী যতগুলো ফলো আপ হয়েছে আমার আর কোনো সমস্যা ধরা পড়েনি। তো আমি আশা করছি যে আমি মানে এই মুহূর্তে ক্যান্সারের আর কোনো মানে ছড়িয়ে যায়নি বা অন্য কোনো সমস্যা আর হয়নি। তো আমি এখানে থামছি, যদি আপনাদের আরো মানে আমি আপনাদের কোনো এডিশনাল প্রশ্ন থাকে সেটা আমি উত্তর দিতে পারি। থ্যাংক ইউ শাপলা। আমি এখানে একটা ছোট্ট প্রশ্ন করব ডক্টর রিনাকে, যে এই যে ডক্টর রিনার যে অপারেশন হইল, ব্রেস্ট ফেলে দিল এবং তারপরে আবার রিকনস্ট্রাকশন করলো, এই ধরনের ব্যবস্থা কি বাংলাদেশে আছে? আমি যতটুকু জানি আছে, যদিও খুব লার্জ স্কেলে সব জায়গায় যে অ্যাভেলেবল তা না, কিন্তু কিছু স্মল স্কেলে এটা বাংলাদেশে অ্যাভেলেবল আছে। কস্টের ব্যাপারটা আমি একদম ডিরেক্টলি কতটা কস্টে সেটা আমি বলতে পারবো না, বাট ইটস আমি অ্যাভেলেবল, একদম অ্যাভেলেবল না তা না। আচ্ছা, বাংলাদেশে এই অপারেশনটা সম্ভব ছিল এবং বাংলাদেশে অনেক ভালো সার্জন আছেন। আচ্ছা, না আমি এই জন্য প্রশ্ন করলাম যে যারা শুনছে তারা হয়তো চিন্তা করতে পারে যে যদি বাংলাদেশে থাকে তো বাংলাদেশে হয়তো বা চেষ্টা করা যেতে পারে। কিন্তু এর সঙ্গে একটা সম্পূরক কি হইলো যে মানুষ তো ক্যান্সার মানে হইলে শুনলেই প্রথম ভাবে যে কেমো দিতে হবে, এবং আমরা যতগুলা পেশেন্টের মানে আমি যতগুলা পেশেন্ট সম্পর্কে জানি, এবং ডক্টর রিনার গল্পটার মতন এক্স্যাক্টলি আমার এক দূর সম্পর্কে খালাতো বোনের একই অবস্থা। সে থাকে টেক্সাসে, সেও ডাক্তার, এবং তার এরকমই মানে তারও একটা এরকম ছোট্ট একটা লাম্প সে ডিটেক্ট করে, কিন্তু এই ডাক্তারের কাছে যায়, আল্ট্রাসাউন্ড করবে, এইগুলো করতে মানে তার নিজের কাজের জন্য সে করতে পারে নাই, এবং পরে হঠাৎ করে একদিন দেখতে পাচ্ছি যে এটা অনেক বড় হয়ে গেছে এবং ওইখান থেকে সিক্রেশন বেরোচ্ছে। তখন সে উঠে দৌড় দিয়ে ডাক্তারের কাছে গেছে, এবং তারপরে ডাক্তার বলছে যে অলরেডি এটা ক্যান্সারাস এবং এটা তোমার রিমুভ করতে হবে। এবং সেইখানে তাকে কিন্তু প্রথমে যেহেতু তারটা অনেক বেশি অ্যাডভান্স হয়ে গেছিল, প্রথম কেমো দিয়ে তারপরে তাকে মানে ইয়েটা করে, অপারেশনটা করে। আমার প্রশ্নটা হইলো যে এই ধরনের ক্যান্সার হইলেই মানুষ প্রথমেই মনে করে যে কেমো দিতে হবে, আর কেমো দেওয়া মানেই হইলো যে অনেক কষ্টের ব্যাপার। মানুষকে কি বলা যেতে পারে যে এটাতে মানে খুব বেশি কষ্ট হবে না, চুল সব পড়ে যাবে না, খাওয়া দাওয়ার সমস্যা হবে না, মানে কি জিনিস বললে পরে মানুষ এইটাতে খুব ভয় পাবে না? কি মনে হয় ডক্টর রিনা? আমি আমার ওপিনিয়ন দিতে পারি, কিন্তু আমি যেহেতু ওই প্রক্রিয়াটার মধ্যে দিয়ে যাইনি সেজন্য হয়তো বা আমারটা একদম রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স থেকে হবে না। বাট আমি যেহেতু আমি একজন ক্যান্সার সার্ভাইভারের জন্য আমার কাছে অনেকে কথা বলেন, অন্য ক্যান্সার যারা হয়েছেন তারা পরামর্শের জন্য, আর সেই জায়গা থেকে আমি আমার নিজেরকে ওই জায়গায় ফেলে আমি কিছু মতামত দিতে পারি। প্রথম কথা যে আসলে কেমো প্রথমে লাগবে, এটা আসলে ডিপেন্ড করে অনেক কিছুর উপর। আপনি সেটা জানেন যে একটা ক্যান্সারের টাইপ, কোন ধরনের ক্যান্সার, কতটুকু ছড়িয়েছে, এবং সেটার যে হরমোন কিছু অ্যানালাইসিস আছে, সেই অ্যানালাইসিস গুলো রিপোর্ট কি, এটা একটা খুবই টেকনিক্যাল ডিসিশন, এবং এই সিদ্ধান্তটা আসলে একটা টিম বেজ অ্যাপ্রোচেই নিতে হবে। একজন সার্জন এবং একজন অনকোলজিস্ট দুজনে মিলে, মানে সবাই মিলে একটা টিমের মধ্যে এই সিদ্ধান্তটা নেওয়া উচিত, নেওয়া হয়। এবং কাজে এখানে আমি ব্যক্তিগতভাবে আমি যদিও ডক্টর, কিন্তু আমিও কিন্তু ওনাদের উপরই ডিপেন্ড করেছি, এবং সেটা আমি একটা কথা। আর দ্বিতীয় কথা ছিল, আমি নিজেও যখন প্রথমে শুনেছি কেমো, এবং আমি নিজেও যেহেতু অ্যাজ এ ডক্টর হিসেবে পড়াশোনা করছিলাম, আমি কয়েকটা দেশের মানে খুব অল্প সময়, তো উইদিন 7 days আমি নিজে একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছিলাম।
কিন্তু আমিও কিন্তু অনেকগুলো দেশের বিভিন্ন ইউরোপিয়ান কতগুলো গাইডলাইন আমি ঘাটছিলাম এবং এভিডেন্স বেস গুলাকে আমি পড়াশোনা করছিলাম যে কি হতে পারে। তো সেখান থেকে আমার যেটা মনে হয়েছে যে এখান থেকে এটা আসলে একজন খুবই এবং আমি একদম ডক্টরের সাথে অনেক ধরনের কথাও বলেছি, কিন্তু আমি যেটা আমার কাছে যেটা ডিফারেন্ট মনে হয়েছে যে আসলে এটা একটা প্রোটোকলের ভিত্তিতে যদি হয়, যে যত এভিডেন্স আছে সেগুলোকে একসাথে করে তখন সেই ট্রিটমেন্টটা ভালো মন্দ যেদিকই হোক সেই ট্রিটমেন্টটা আসলে আমার মনে হয় যৌক্তিক হতে পারে। আর আমি নিজেও কিন্তু ভয় পেয়েছিলাম যখন আমাকে কেমোর কথা বলেছে। তবে এটা তো একটা ভয়েরই বিষয় যে আমি একজন আদারওয়াইজ আমি একজন হেলদি পারসন, আমি নিজেও কখনো এক্সপেক্টই করি নাই যে আমার ক্যান্সার হতে পারে। আমি একটা খুবই হেলদি লাইফ মোটামুটি লিড করার কনসাস আর কি আমি বলতে চাচ্ছি। তো যখন আমি প্রথম শুনেছি তখন মনে হয়েছে যে আচ্ছা এটার ইফেক্ট গুলো কি হবে। সোশ্যাল ইফেক্টের চেয়েও আমি ছিলাম যে মানে আমার পরবর্তী হেলথের ব্যাপারে আমি খুব কনসার্ন ছিলাম। কিন্তু আমি অন্য মেয়েদের তাছাড়াও আরো কিছু কনসার্ন আমি এটা তো আসেই যে না আসলে আমার লুকটা কেমন হবে, চুল পড়ে যাবে কিনা, তখন আমাকে দেখতে কেমন হবে, সোশ্যালি আমি তখন আমি কিভাবে সেটা ম্যানেজ করব, এই চিন্তাগুলো আসে। তবে আমার মনে হয় যে যে প্রশ্নটা করেছেন যে মানে এমপ্যাথেটিক্যালি অনেস্ট কমিউনিকেশন, আমার মনে হয় যে এটার একটা সলিউশন হতে পারে। হাইড করলে আমার মনে হয় পরবর্তীতে ওই শকটা আরো খারাপ হতে পারে। আমার মনে হয় যে এখানে যদি ফ্যামিলি সাপোর্ট থাকে, সোশ্যাল সাপোর্টটা থাকে, এবং কিন্তু আসলে কি ঘটবে সেটা যদি মানে এমপ্যাথি এবং তার জায়গা থেকে, মানে একজন মানুষের মাইন্ডসেট কিন্তু একরকম। যেমন আমি কনসার্ন ছিলাম যে আমার হেলথ নিয়ে, আমি কিন্তু সোশ্যাল জায়গাটাকে নিয়ে অতটা ওরিড ছিলাম না, কিন্তু আরেকজন সোশ্যাল অ্যাসপেক্টটা নিয়ে অনেক ওরিড হতে পারে। তা আমার মনে হয় যে তার যে ভয়ের জায়গাটা সেটাকে আইডেন্টিফাই করে তার কাছে অনেস্টলি কমিউনিকেট করা, আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে সেটাই রাইট ওয়ে হতে পারে। কারণ এখানে হাইড আলটিমেটলি তো করা যায় না, শেষ পর্যন্ত কিন্তু ঘটনাগুলো ঘটবে এবং ওই পার্সনটাকে, ওই ফ্যামিলিকে, তার পাশের লোকজনকে ওটাকে অ্যাকসেপ্ট করতে হবে, মেনে নিতে হবে। ওটাকে কিভাবে মানবে সেটার জন্য প্ল্যানও করতে হবে। থ্যাংক ইউ অনেক চমৎকার ডক্টর রিনা, অনেক চমৎকার বলছেন। শাপলা, ওভার টু ইউ। জি, আমি আসলে এখন ডক্টর মলয়কান্তি মৃধা, মলয়দা আপনার কাছে জানতে চাই যে রিনাদি যে পর্বটা বললেন একেবারে নিজের অভিজ্ঞতা, আপনি তো জীবন সঙ্গী হিসেবে তার সময়ে দেখছেন বা দেখেছেন, একজন পরিবারের খুব ঘনিষ্ঠ জন হিসেবে, কেয়ার গিভার হিসেবে আপনার অভিজ্ঞতাটা কেমন? এই যে একজন ক্যান্সার পেশেন্টের সাথে বা ক্যান্সার সার্ভাইভারের সাথে একজন কেয়ার গিভার হিসেবে আপনি কি দেখলেন, আপনার কেমন অভিজ্ঞতা হলো, সেটা যদি আপনি বলেন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। তো ফরচুনেটলি আমরা দুজনেই ডাক্তার, এবং ডাক্তার হওয়ার কারণে আমরা মানে আসলে যে বায়োলজিক্যাল যে ব্যাপারগুলো প্লাস প্রগনোসিস কি হতে পারে, দ্বিতীয়ত হচ্ছে গিয়ে যেহেতু ব্রেস্ট ক্যান্সারের বিভিন্ন ধরন আছে এবং সেই ধরনের উপর ভিত্তি করে আপনারা জানেন যে প্রগনোসিসটাও ভ্যারি করে। সুতরাং সবকিছু মিলিয়ে আমরা মানে জানতাম, আলোচনা করতে পারতাম। তো কেয়ার গিভার হিসেবে প্রথম দায়িত্ব হচ্ছে যে পাশে থাকা এরকম একটা সময়। দ্বিতীয়ত হচ্ছে গিয়ে আসলে আমাদের দেশে যখন ডক্টররা একজন প্যাশেন্টের কাছে এই নিউজটা কনভে করে, কখনো করে কখনো করে না, যেহেতু ডক্টর রিনা ও ডাক্তার সুতরাং ও তার সাথে কনভে করেছিল। আবার আমার পিসিমা ফুসফুসের ক্যান্সারে মারা গেছেন, কিন্তু উনি কিন্তু মানে মৃত্যুর আগের দিন পর্যন্ত উনি জানতে পারেন না যে কি ক্যান্সারে উনি মানে ওনার কি হয়েছে। তো মানে তার অপারেশন হয়েছে, সবকিছু হয়েছে, কিন্তু আসলে উনি কিন্তু পুরোটা সময় জানতে পারেননি যে ওনার আসলে কি হয়েছিল, কিসে মারা যাচ্ছেন উনি। আবার আমার ছোট কাকা ডাক্তার, উনি মারা গেছেন অ্যাস্ট্রোসাইটোমা ব্রেইনের ক্যান্সারে, কিন্তু উনি কিন্তু যেহেতু ডাক্তার উনি প্রথম। সুতরাং এই যে আমাদের আসলে প্যাশেন্ট টু ডক্টর যে
এই ব্যাড নিউজটা কনভে করা, সেটা অনেক সময় ডিপেন্ড করে যে তার কেয়ার গিভাররা কি ধরনের রোল প্লে করবে সেটার ব্যাপারে। তো একজন কেয়ার গিভার হিসাবে আমি মানে ওর যে সবসময় পাশেও থাকতে পেরেছি সেটাও না। যেমন ইন্ডিয়াতে যে চিকিৎসা হয়েছে পুরোটা ওকে একলাই সামলাতে হয়েছে, এবং তারপরে যেমন সার্জারির পরেও যে পোস্ট সার্জিক্যাল পিরিয়ডটা পুরোটার সময় একাই সামলিয়েছে। কিন্তু যেটা হয় যে মানসিকভাবে পাশে থাকা, যদি সম্ভব হয় শারীরিকভাবে পাশে থাকা, তারপরে যেটা হয় যে এখন যে ওষুধ খাওয়ার ব্যাপারটা, তো ড্রাগ অ্যাডহেরেন্সের একটা ব্যাপার আছে, এবং নিয়মিত যে ফলো আপ করা সেটার ব্যাপারে মানসিক সাহায্য দেওয়া, বা এটা অনেক সময় হতে পারে যে রিনা ভুলে যায় না, কিন্তু কেউ কেউ হয়তো ভুলেও যেতে পারে যে ওষুধ খাওয়ার ব্যাপারটা। তো সেই ওষুধ খাওয়ার ব্যাপার 6 মাস পর পর যে ফলো আপ করতে হয় সেই ফলো আপেও সাহায্য করা। তো কেয়ার গিভার হিসাবে মানে যেহেতু রিনা কখনোই খুব মানে যেমন ধরেন কোনো একটা মানে শারীরিকভাবে অতটা খারাপ হয়ে যায়নি, সুতরাং আমার জন্য কাজটা অনেক সহজ ছিল। কিন্তু আমরা জানি যে ক্যান্সারের তো বিভিন্ন স্টেজ আছে এবং বিভিন্ন সময় কেয়ার গিভারের বিভিন্ন ধরনের রোল প্লে করতে হয়। তো সেরকম কোনো কিছুর মধ্যে দিয়ে আমাকে যেতে হয়নি আর কি। আমি এখানে একটা জিনিস একটু অ্যাড করতে চাই, যে আমি যেভাবে দেখেছি আর কি, আমি সরি আমি মাঝখান থেকে কথা বলছি। একটা জিনিস আমার কাছে মনে হয় যে কেয়ার গিভার, আমি নিজে যেহেতু এই প্রক্রিয়াটার মধ্যে দিয়ে গেছি, আমি পার্টিকুলারলি ব্রেস্ট ক্যান্সারের কথাটাই আমি বলছি, যে আমরা যখন হরমোনাল থেরাপির মধ্যে দিয়ে যাই, আপনারা জানেন যে হরমোনের দেয়ার আর সাম, মানে আমি এই যে আমি ফিজিক্যালের সাথে যে ফিজিক্যাল কিছু সিমটমস থাকে, এবং আসলে আমি ওই গল্পটা কেন বলতে চাচ্ছি, যে আমার কিন্তু বাইরে থেকে দেখলে, আমি অপারেশন করে এসে উইদিন 10 দিন পরে আমার ড্রেন রিমুভ হয়েছে, ড্রেন রিমুভ করার পরে আমি উইদিন মানে ওখান থেকে এসেই মোটামুটি 3 দিনের দিন আমি কিন্তু কাজে জয়েন করেছি, এবং আমি ট্রেনিং দিয়েছি, এমনকি ওই যে আমি ফিজিক্যাল অ্যাক্টিভিটিও করেছি। তো অপারেশনের পরে যে এই যে জিনিসটা, যে আমি ফিজিক্যালি অ্যাক্টিভ থাকা, এটা খুবই ইম্পর্টেন্ট ছিল, এবং সেই কারণে আমি মনে করি যে আমার অনেক ধরনের আর কমপ্লিকেশন অনেক কম হয়েছে, সেটা একটা ব্যাপার ছিল। কিন্তু যেই জিনিসটার এটার নেগেটিভ সাইড হচ্ছে, আমি যখন খুবই অ্যাক্টিভ এবং আমি অনেকটা নিজেকে খুব স্ট্রং দেখানোর একটা চেষ্টা করছি এবং আমি খুবই থাকার চেষ্টা করছি, তখন উল্টো একটা ঘটনা ঘটে, যেটা আমি অনেক পরবর্তীতে বুঝেছি, যে দ্যাট গিভস, মানে সেটা একটা অনেক ধরনের স্ট্রেস ক্রিয়েট করে। আমার কিন্তু শরীরের মধ্যে অনেক চেঞ্জ হচ্ছে, এবং আমি একটা হরমোনাল চেঞ্জের মধ্যে দিয়ে গেছি, যেহেতু আমার ফোর্সড মেনোপজ করা হয়েছে আমি, এবং সেটা কিন্তু আমি দেখেছি যে আমার বিহেভিয়ারাল অনেক ধরনের চেঞ্জ এনেছে। আমি খুব ইরিটেটেড হয়ে যেতাম, আমি খুব আমার আশেপাশের খুব ক্লোজ লোকজন সেটা বুঝতে পারতো কাজের জায়গাতে। তো এই যে জিনিসগুলো আমি বলছি, যে অনেক সময় আমরা ক্যান্সার সার্ভাইভারদের দেখি এবং ভাবি যে আচ্ছা ফিজিক্যালি তো শি ইজ ওকে, শি ইজ ফাইন, কিন্তু ইটস নট অ্যাবাউট ফিজিক্যালের বাইরেও এটা কিন্তু অনেকগুলো, মানে এটা একটা প্রক্রিয়া। ক্যান্সার ডায়াগনোসিস ইটসেলফ একটা স্ট্রেস, তার উপরে যে ট্রিটমেন্টের যে প্রক্রিয়াটা চলে এটার একটা আলাদা, এটা হয়তো আপনার পুরোটা সজ্ঞানে বাইরের লোকজন দেখছে না, কিন্তু ঘটছে বিষয়টা। আমি এই জায়গাটা মনে করি যে এই জিনিসটার অ্যাওয়ারনেসটা দরকার আছে যারা সারাউন্ডিংস আছে, এবং এই সাপোর্টটা, বিশেষ করে ইমোশনাল সাপোর্টটা আমার মনে হয় যে খুবই গুরুত্বপূর্ণ। অনেক সময় আমরা ইমোশনাল সাপোর্টটাকে অতটা বুঝতে পারি না, না বোঝার কারণে অনেক ধরনের কমপ্লেক্সিটি তৈরি হয়। শাপলা, আমি একটা, ঠিক আছে, না থ্যাংক ইউ, কোনো সমস্যা নাই। শাপলা, আমি একটু ডক্টর রিনাকে আর একটা ছোট্ট এটারই সম্পূরক একটুখানি প্রশ্ন করতে চাই, যে এই যে মানসিক সাপোর্ট, এটা তো অবশ্যই খুব কাছের লোক যদি হয়, যেমন নাকি ডক্টর মলয়, সে তো কথা বলছে, সে কথা বলার সঙ্গে সঙ্গে ওষুধ খাওয়ার স্মরণ করায় দিচ্ছে, খাবারের কথা মনে করা দিচ্ছে, মানে খুব ক্লোজ সাপোর্ট দিছে। কিন্তু এখানে
একটা জিনিস কি এটা মানে খুব উল্লেখযোগ্য, যেটা নাকি আমি আমার শালিকার বেলা দেখছি, যে কেউ ঠিক মতে মানে ওই যে প্রপার কমিউনিকেশনটা, কথা বলাটা, তার বোন কথা বলে নাই, তার ছেলে বা মেয়ে কথা বলে নাই ঠিক মতে, খালি বলছে যে তোমার সমস্যা হয়েছে, এটা হয়েছে, ওইটা করতে হবে, এটা করতে হবে। কিন্তু আমার কাছে মনে হয় যে খুব পরিষ্কার করে যদি কথা বলা হইতো এবং বুঝায় গল্পের মাধ্যমেও যদি কথা বলা হইতো, মানে মিথ্যা মানে না ঢেকেও কথা বলা যায়, এবং সেটা যদি বলা হইতো তাহলে বোধহয় অনেক অনেক উপকার হইতো। কি আপনার ডক্টর রিনা কি মনে করেন? হ্যাঁ, আমার কাছে মনে হয় যে এই সমস্ত জায়গায় নন জাজমেন্টাল ওয়েতে, মানে অনেক সময় আমরা বলি যে এটা ভালো এটা খারাপ, এইভাবে না বলে মানে আসলে সমস্যাটা কি ধরনের প্রবলেম হচ্ছে, তার চিন্তাটা কি, এটা যদি জানতে চাওয়াটাও মনে হয় এটাও একটা বিশাল বড় সাপোর্ট। মানে ওপেন আপ হতে হেল্প করা আমার, এবং কমিউনিকেট করা। আপনি যেটা বলছেন যে আসলে কি ঘটছে, বা মানে মানে এটা প্রশ্নটা করা যে না তোমার কি কোনো তোমার মানে এখন আমি কি করতে পারি তোমার জন্য, তোমার কেমন লাগছে, বা এই যে প্রশ্নটুকু করা, বা কোথায় তোমার তোমাকে তোমার পাশে আমি থাকতে পারি, এই যে কথাটুকু বলা, এটাও কিন্তু অনেক সময় ভালো। আবার অনেক সময় যেটা হয় যে তার মানে এটা না যে তাকে একদম ডিপেন্ডেন্ট করে দেওয়া, সেটাও আমার কাছে মনে হয় যে খুব বেশি গুড না। কিন্তু প্রশ্নটা করা এবং ওপেন আপ করতে আমার মনে হয় এইটুকু করতে পারলে এটাও কিন্তু অনেক ধরনের অনেক বড় একটা মানসিক সাপোর্ট হতে পারে। শিওর। এবং আমার কাছে মনে হয় যে ওইটাই, যে ভালোভাবে গুছায়ে তাকে ভয় না পাওয়ায় কথা বল। মানে আমি তো ওই যে আমার শালিকার জন্য দেখলাম যে সে এমনিতেই তো ভয় পাইছে প্রথমেই, যে তার এমন কোনো একটা অসুখ হয়েছে, তাকে বলে না এ পর্যন্ত। ওই যে ডক্টর মলয় যেটা বলছে, যে তার পিসিমা শেষ পর্যন্ত জানতে পারে নাই যে তার ক্যান্সার হয়েছিল, এবং ঠিক একই অবস্থা আমার শালিকাও ঠিক মতো জানতেই পারে নাই যে তার ক্যান্সার হয়েছে। তার একটা মারাত্মক রোগ হয়েছে, তার মেয়ে তার কাছে কাছেই থাকতো, কোনো সময় ঠিক মতো কথাও বলতো না, কথা শুনতেও চাইতো না, এবং তার তার যে অনেক প্রশ্ন আছে, এইটা খাইতে পারবো কিনা, এটা খাইলে কি সমস্যা হবে, এটা না খেলে কি হবে, মানে অনেক ধরনের প্রশ্ন, সেই প্রশ্নগুলোর উত্তর সে পায় নাই। তো আমার কাছে মনে হয় যে কমিউনিকেশন, পজিটিভ কমিউনিকেশন, সাপোর্টিভ কমিউনিকেশন খুবই খুবই ইম্পর্টেন্ট, পার্টিকুলারলি এই ধরনের জার্নিতে। শাপলা। যে খুবই আসলে প্রাণবন্তভাবে অনেকগুলো বিষয় আমরা জেনে ফেলেছি। অনেক ধন্যবাদ আপনাদেরকে। আমি মলয়দা আপনার কাছে একটু জানতে চাই যে যদিও রিনাদির মানে জার্নিটা ঠিক আমি বলবো যে মানে একদিক থেকে লাকি, যে একেবারে অনেক মানে অন্য অনেকেরই আরো অনেক দুর্ভোগের মধ্য দিয়ে যেতে হয় অপেক্ষাকৃত। মানে আসলে প্রত্যেক দুর্ভোগই দুর্ভোগ, এবং সেটা মানে কোনোটার সাথে কোনোটা বলা চলে না। কিন্তু আমরা যদি সমাজে দেখি ক্যান্সার জার্নির মধ্য দিয়ে অন্যরা আরো অনেক রকম মানে শারীরিক অবস্থার মধ্য দিয়ে যান। সেক্ষেত্রে কেয়ার গিভার হিসেবে আপনি যে কথাগুলো বলেছেন, সেখানে আপনার কি কখনো মনে হয়েছে যে মানে কেয়ার গিভিং করতে গিয়ে আসলে মানে কিছু চ্যালেঞ্জ যেগুলো মুখোমুখি আপনি হয়েছেন, এবং সেই চ্যালেঞ্জগুলো কি করলে আপনি মুখোমুখি হতেন না? আমাদের যারা মানে ফ্যামিলি কেয়ার গিভার আছেন তাদের জন্য আপনার এই রকম কোনো পরামর্শ থাকবে? কেয়ার গিভাররা সাধারণত কি ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হন, এবং তাদের প্রিপারেশনটা আসলে কেমন থাকলে কেয়ার গিভিংটা আরো স্মুথ হতে পারে, আরো ইফেক্টিভ হতে পারে? মলয়দা যদি একটু বলেন। তো আমি একটু প্রথম থেকে শুরু করি, যে রিনা যেটা বলেছে যে আসলে তার এই যে সেকেন্ড লাম্পটা ধরা পড়ার 3 বছর আগে একটা বিনাইন টিউমার হয়েছিল। এই যে বিনাইন টিউমারটা কিন্তু কিছুটা কনফিউশন ক্রিয়েট করেছিল, যে পরবর্তী যখন টিউমার হয় তখন মানে হয়তো আরেকটা বিনাইন কিছু এরকম ধরে নেওয়া হয়েছে। তো
প্রথম মানে আমার প্রথম মেসেজটা হবে যে আসলে কোনোভাবেই কোনো একটা ব্রেস্ট লাম্প পেলে সেটা ছোট হোক বড় হোক মানে যেভাবেই পাওয়া হোক কোনো সময় কালক্ষেপণ করা যাবে না, কোনো সময় নষ্ট না করেই ফিজিশিয়ানের কাছে যেতে হবে। যেমন আমরা দুজনেই ডক্টর, তারপরেও কিন্তু ধরেন এই ব্যাপারটা আলোচনা করে যেমন ধর একটা কিন্তু কালক্ষেপণ হয়ে গিয়েছিল সেটা। দ্বিতীয়ত হচ্ছে গিয়ে যে আরেকটা কনফিউজিং ব্যাপার হচ্ছে বাংলাদেশে যেটা হয় যে বাংলাদেশে আপনারা জানেন যে মোটামুটি 3 ধরনের ক্যান্সার বিশেষজ্ঞ আছে। তো আমরা আসলে ধরেন যে যারা মেডিকেল অনকোলজিস্ট তাদের কাছেও গিয়েছি, সার্জিক্যাল অনকোলজিস্ট তাদের কাছেও গেছি, রেডিওথেরাপিস্টের কাছে সরাসরি এভাবে আমরা যাইনি। কিন্তু যখন ট্রিটমেন্ট প্রোটোকলের মধ্যে কিন্তু ভিন্নতা আছে, তো এখন কিন্তু তখন কিন্তু একটা ডিসিশন নেওয়ার ব্যাপারে কিন্তু একটা মানে দ্বন্দ্বে পড়ে যেতে হয়। কেয়ার গিভার হিসাবেও আমাদেরকে এই দ্বন্দ্বটা পড়তে হয়েছে। তারপর ধরেন যে রিনা যেটা বলেছে যে হ্যাঁ ইউরোপিয়ান যে প্রোটোকল আছে, তারপর যখন আমাদের কাছে ট্রুকাট বায়োপসির পরে যে হরমোন রিসিপ্টরের যে রেজাল্টটা যখন আসলো, তখন কিন্তু ধরেন যে আমরা নিজেরাও ডাক্তার হয় ফরচুনেটলি কিন্তু আমরা বুঝতে পারি যে আসলে প্রোটোকলটা কি হওয়া উচিত, সেগুলো নিয়ে আমরা পড়াশোনা করা, ঘাটাঘাটি করা। সেটা ধরেন আমেরিকান যে স্লোন ক্যান্সার সেন্টার ওদের যে প্রোটোকল আছে। তো বাংলাদেশে যেটা হয় যে একটা টিম ওয়ার্কের আমি খুব অনুভব করেছি যে একটা অনকোলজিস্টের মধ্যে একটা টিম ওয়ার্কটা ঠিক সেইভাবে হয়তো এখনো প্রতিষ্ঠিত হয়নি। যে রেডিওথেরাপিস্ট, সার্জিক্যাল অনকোলজিস্ট অ্যান্ড মেডিকেল অনকোলজিস্ট তারা যে একটা টিমে কাজ করে যে কোনো ক্যান্সার কেসকে আসলে প্রোটোকলটা কি হওয়া উচিত এবং সেই অনুযায়ী প্রত্যেকের রোলটা প্লে করা, সেইটা আমার কাছে মনে হয়েছে যে সেই ব্যাপারে এখনো আমাদের দুর্বলতা আছে। এবং সেটাই কিন্তু যখন আমরা একটু ঘাটাঘাটি করে দেখলাম যে এখানকার যে ট্রিটমেন্ট প্রোটোকলটা, যেটা আমি কাউকে ছোট করে বলছি না এবং আমি আসলে কারো নামও নিব না এখানে, কিন্তু মানে কাদেরকে আমরা গিয়েছিলাম, কিন্তু যেটা হয়েছিল যে ওই সমন্বয়ের একটা অভাব হয়ে আমরা একটু কিন্তু মানে ভীত হয়ে পড়েছিলাম, যার জন্যই কিন্তু ধরেন যে এবং আমরা যখন একটু ঘাটাঘাটি করে দেখলাম যে আসলে এটার তো ট্রিটমেন্ট প্রোটোকল অনুযায়ী এরকম হওয়া উচিত কিন্তু সেরকম কেন সাজেস্ট করছে না, তো সেই জন্যই কিন্তু ধরেন যে ইন্ডিয়া টেটা ক্যান্সার হসপিটালে যাওয়ার যে ডিসিশনটা সেটা নিতে হয়েছে। কিন্তু বাংলাদেশেও যেটা দরকার যে একজন কেয়ার গিভার হিসেবে আমি মনে করছি যে আমার মধ্যে যে দ্বন্দ্বটা এবং যে প্যাশেন্ট তার মধ্যে যে দ্বন্দ্বটা, এই দ্বন্দ্বটা নিরসনের জন্য যে একটা টিম ওয়ার্ক, অনকোলজিস্টদের যে সাপোর্ট এবং খুব ওপেন কমিউনিকেশন, সেই জিনিসটা আসলে আরেকটু যদি ভালো হয়, আমাদের সবাই কিন্তু ভালো ডক্টর, ভালো চিকিৎসা সবকিছুই কোনো জায়গায় আমাদের দুর্বল, কিন্তু এই যে একটা হয়তো টিম ওয়ার্কের অভাবের জন্য যে দ্বন্দ্বটা তৈরি হয়, সেই দ্বন্দ্বটা নিরসন একজন কেয়ার গিভার হিসাবে যেটা হচ্ছে যে এবং যার অসুখটা হয়েছে তাদের মধ্যে একটা কমিউনিকেশনে কিন্তু খুব মানে সহায়ক ভূমিকা পালন করতে পারে। শাপলা, আমি একটু ডক্টর মলয়কে একটা ছোট্ট সম্পূরক প্রশ্ন করতে চাই যে এই যে মানে কোঅর্ডিনেশন between the different types of oncologists, surgical oncologist, medical oncologist বা রেডিওথেরাপিস্ট, এখন এদের মধ্যে তো অবশ্যই কোঅর্ডিনেশনের খুবই মানে সমস্যা, কিন্তু এরা যে কোথায় আছে এই সম্পর্কে তো মানে আমাদের সাধারণ মানে পেশেন্টরা যখন আইডেন্টিফাইড করে, তার নিজের আইডেন্টিফাইড হয় যে সে তার ক্যান্সার হয়েছে, তখন কোথায় যাবে? ওই যে রেডিওথেরাপিস্টের কাছে যাবে না সার্জিক্যাল অনকোলজিস্টের কাছে যাবে না মেডিকেল, মানে এই ইনফরমেশনটাও নাই। এবং এই ইনফরমেশনটার মানে সম্পর্কে মানে মানে আই এম শিওর যে দিস ইজ এ চ্যালেঞ্জ। এখন এই ইনফরমেশনটা কোথায় গেলে পরে বা কি করলে পরে এই ইনফরমেশন গ্যাপটা ওভারকাম করা যেতে। ওয়ান গ্যাপ তো হলো কোঅর্ডিনেশন, এখন আদার গ্যাপ তো আমি মনে করি যে ইনফরমেশন গ্যাপ, মানে পেশেন্ট জানেই না যে কি কোথায় যেতে হবে। এটা সম্পর্কে ডক্টর মলয় কিছু বলবা?
এখন কিন্তু আসলে ক্যান্সারের ধরন অনুযায়ী প্রোটোকলাইজড ম্যানেজমেন্টটা কি হওয়া উচিত এটা অনেকটা কিন্তু দাঁড়িয়ে গেছে পৃথিবীর বিভিন্ন দেশে, এবং আমাদের যারা অনকোলজিস্ট আছে তারাও কিন্তু জানে। কিন্তু আমাদের দেশে যদি ধরেন যে একটা ন্যাশনাল গাইডলাইন এবং ন্যাশনাল প্রোটোকল, বিশেষ করে যে ক্যান্সারগুলো খুব মানে প্রিভ্যালেন্ট আমাদের জনগোষ্ঠীর মধ্যে, সেই ক্যান্সারগুলোর যে বিভিন্ন টাইপ এবং সেটার উপর যদি আমরা প্রোটোকল মানে ন্যাশনাল প্রোটোকল ডেভেলপ করতে পারি, তাহলে ধরেন যে আমার যাওয়ার কথা সার্জিক্যাল অনকোলজিস্টের কাছে প্রথমে, কিন্তু আমি যদি একজন রেডিওথেরাপিস্টের কাছেও যাই, উনি কিন্তু সার্জিক্যাল অনকোলজিস্টের কাছে প্রথমে রেফার করে দিবেন যদি ওই প্রোটোকলটা থাকে এবং প্রোটোকলটা ফলো করি আমরা সবাই। আমাদের দেশে আরেকটা সমস্যা হচ্ছে যে আসলে প্রোটোকল তৈরি করা হয়, কিন্তু আমাদের যারা মানে চিকিৎসক আমরা আছি তাদের আসলে প্রোটোকল ফলো করার ব্যাপারেও একটা অনীহা কাজ করে। যেহেতু আমি অসংক্রামক রোগ নিয়ে কাজ করি এবং সেখানে আমি আমাদের যে ন্যাশনাল ডায়াবেটিস নিয়ে প্রোটোকল আছে, হাইপারটেনশন নিয়ে প্রোটোকল আছে, ক্রনিক রেসপিরেটরি ডিজিজ নিয়ে প্রোটোকল আছে, আসলে এই প্রোটোকল ফলো করার ব্যাপারে তীব্র অনীহা আছে আমাদের চিকিৎসকদের মধ্যে। তো বাট কিন্তু এইরকম একটা যে প্রোটোকল যদি আমরা তৈরি করতে পারি প্রত্যেক ক্যান্সারের জন্য, এবং সেই অনুযায়ী হলে হয়তো একটা কোঅর্ডিনেশন বাড়তে পারে যে হ্যাঁ আমি আমার কাছে এসেছে, আমি সার্জিক্যাল অনকোলজিস্ট, কিন্তু এই প্রোটোকল অনুযায়ী তাকে প্রথমে যেতে হবে একজন হয়তো মেডিকেল অনকোলজিস্টের কাছে, আমি তাকে রেফার করে পাঠিয়ে দিলাম, তারপরে ওনার চিকিৎসাটা করার পরে আমার কাছে আসলো। আবার ধরেন যে একজন সার্জিক্যাল মানে মেডিকেল অনকোলজিস্ট, তার কাছে যদি কোনো পেশেন্ট যায়, প্রোটোকল অনুযায়ী তার যদি আগে সার্জারি দরকার তাহলে সার্জারির কাছে পাঠাবে। তো এইরকম একটা হয়তো চেষ্টা করা যেতে পারে। এবং আরেকটা হচ্ছে যে প্রাইমারি হেলথ কেয়ারে যে আর্লি ডিটেকশন, আমরা কিন্তু আসলে যতই অসংক্রামক রোগ নিরাময়ের কথা বলি, যে ক্যান্সারের যে কমন সাইন সিমটমস গুলো আছে, বিশেষ করে ধরেন যে আমাদের যে মোর প্রিভ্যালেন্ট ক্যান্সার গুলো, সেগুলোর যে একটা প্রাইমারি স্ক্রিনিং, অ্যাটলিস্ট সাইন সিমটমস দিয়েও তো স্ক্রিনিং করা যায়, বিশেষ করে আমাদের প্রাইমারি হেলথ কেয়ার সেন্টারে, বাট সেটাও কিন্তু আমরা একদমই করছি না। তো সেটা, এবং সেই কারণেই কিন্তু অনেক দেরিতে কিন্তু ক্যান্সার ডিটেক্টেড হচ্ছে। আমি নিজেও দেখেছি ব্রেস্ট ক্যান্সার যে একদম মানে টিউমারটা একদম হয়েছে, উপরে ফাঙ্গাল ইনফেকশন হয়ে গেছে, ওই অবস্থায় নিয়ে এসেছে, এরকমও হয়েছে যে মানে খুবই লেট স্টেজে, তখন কিন্তু মানে প্রগনোসিস খুবই খারাপ এসব ক্ষেত্রে। তো যাই হোক, আমার কথা হচ্ছে যে মানে কোঅর্ডিনেশন হয়তো একটা আমাদের ন্যাশনাল প্রোটোকল থাকলে কোঅর্ডিনেশনটা একটু ভালো হতে পারে, কিন্তু সবাইকে প্রোটোকল ফলো করতে হবে, না হলেও কিন্তু কোঅর্ডিনেশন হবে না। এখন রোগীকে যদি আমি চাই যে আমি ধরে রাখবো, আমি চিকিৎসা দিব, বা আমার মাধ্যমে হবে সবকিছু, তো এই মানসিকতা থেকে আপনাদের ঊর্ধ্বে উঠতে হবে। আমি এখানে একটা আমি রিয়েল লাইফ এক্সাম্পল দেই। মানে আমি ব্যক্তিগতভাবে আমি টাটার এক্সাম্পলটাই দিচ্ছি। আমি যখন টাটার সাথে যোগাযোগ করি, মানে টিম অ্যাপ্রোচ কিরকম হতে পারে তার একটা উদাহরণ আর কি। আমার মনে হয় যে আমাদের পৃথিবীর যে কোনো জায়গায় ভালো যেটা সেটা শেখা উচিত যে কোনো জায়গা থেকে। তো আমি যখন যোগাযোগ করি তখন ওনারা, আমি তো এখানে অলরেডি অনকোলজিস্ট দেখিয়েছি এবং আমার তখন প্ল্যান ছিল যে আমি অনকোলজিস্টের সাথে আগে কথা বলে আমি হচ্ছে আগে দেখবো আদৌ আমার কেমোথেরাপি কি, আমার ডোজিংটা যদি লাগে আমি ডোজিংটা ওনাদের কাছ থেকে একটু আমি সেকেন্ড ওপিনিয়ন নেব, এরকম একটা চিন্তা ছিল আর কি। বা কি করবো আমি কনফিউজ ছিলাম। তো আমি বারবার ওনাদেরকে পুশ করছিলাম যে আমাকে একজন অনকোলজিস্টের আপনি মানে সিরিয়াল দেন, কিন্তু ওনারা দে আর ভেরি সো ডিটারমাইন্ড এবং সো অর্গানাইজড। ওনারা আমাকে বলেছেন, মানে একদম কমপ্লিটলি রিফিউজ করেছে যে আমি কিন্তু অ্যাজ এ ডক্টর হিসেবে আপনাদেরকে অনেক পুশ করেছি যে আমি একজন ডক্টর, আমি পাবলিক হেলথ, মানে এইভাবে করে যে আমি নিজে একজন ফিজিশিয়ান। ওনারা বলেছে দেখেন আমাদের এখানে প্রোটোকল হচ্ছে যে আপনি একজন সার্জনকে আগে দেখাবেন, মানে এটা আপনার এর বাইরে আমাদের যাওয়ার কোনো সুযোগই নাই। তারপর আমি তখন প্রাইভেটে, আমি তারপরেও এত ডিটারমেন্ট, প্রাইভেটে অন্য আরেকজন অনকোলজিস্ট আমি দিয়েছিলাম, বাট যাই হোক শেষ পর্যন্ত আমি যাইনি। প্রথমে যখন সার্জনের সঙ্গে কথা বলেছি তখন ওনারা আই ওয়াজ কনভিন্স যে না, উনি বলেছেন যে আমার যদি কারোর সাথে কথা বলতে হয় আমি সেটা আপনাকে সাজেস্ট করব এবং আমি ওনার সঙ্গে কথা বলবো, আপনার এটা নিয়ে ওরিড হওয়ার কোনো দরকার নাই এবং আপনি এভাবে করবেন। মানে এই যে বিষয়টা, মানে
প্রোটোকল থাকলে এবং যদি সেই প্রোটোকল যে অ্যাডারেন্স আছে কিনা, প্রোটোকলের মানছে কিনা, সেটার উপর যদি সুপারভিশন থাকে তাহলে কি হতে পারে, আমি এটা একটা এক্সাম্পল আমি এটা বলতে চাচ্ছি। ভেরি গুড। শাপলা। জি, অনেক ধন্যবাদ। মানে আমারও আসলে রিনাদি আপনার মতোই খানিকটা অভিজ্ঞতা। আমিও আপনি যেখানে চিকিৎসা নিয়েছেন সেখানে মানে নিতে বাধ্য হয়েছিলাম, এবং মানে বাংলাদেশে আমার চিকিৎসাটা শুরু হয়েছিল এবং অনেক রকম জটিলতার মধ্যে দিয়ে যেতে যেতে আমি যখন যাই তখন আমি আসলে এই ডিফারেন্সটা, আমরাই তো নন মেডিকেল পার্সন, মানে একজন খুবই সাধারণ মানুষ, তখন কিন্তু আমিও এই মানে ডিফারেন্সটা দেখেছি এবং ফিল করেছি। হ্যাঁ, যে টিম ওয়ার্কটা কিভাবে করে, প্রোটোকল কিভাবে তারা ফলো করে। তো সেটাই আসলে মানে আমরা ভালো করতে চাইলে, ভালো আমাদের ভালো বলতে মানে দেশের মানুষের স্বার্থেই আসলে আমাদের চিকিৎসা খাতকে, ক্যান্সারের চিকিৎসাকে অবশ্যই আরো 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 মানে বিশ্বমানের করতে হবে, মান বাড়াতেই হবে। সেজন্য নিশ্চয়ই আমরা বিভিন্ন দেশের ভালো এক্সাম্পল গুলো শেয়ার করব এবং জানবো। শেষ পর্যন্ত আমরা আসলে নিজের দেশেই চিকিৎসাটা নিতে চাই এবং সকল মানুষই আমরা চাই যে আমাদের দেশে চিকিৎসা ব্যবস্থাপনাটা একেবারে শুধু একটা নির্দিষ্ট সেক্টর নয়, মানে চিকিৎসা ব্যবস্থাপনা বলতে যা বুঝাই আমরা সেটাই আসলে একটা মানসম্পন্ন জায়গায় যাক, সেখানে আমরা সকলেই আসলে ভূমিকা রাখতেই চাই। আমাদের এই আলোচনা, এই সমস্ত কিছু এটাও একটা উদ্দেশ্য। রিনাদি, আপনার কাছে আমি এই সময় একটু জানতে চাই, আপনার স্টোরিতে আপনি বলছিলেন যে আপনি আসলে সেলফ এক্সামিনেশনটা নিজেই মানে এটা রেগুলারই করতেন, আপনি একটা হেলদি লাইফ স্টাইল ফলো করার চেষ্টা করেছেন, মানে আপনি একজন সচেতন মানুষ হিসেবে যা করার সেটা করেছেন। সেজন্যই আমি যদি বুঝে থাকি আপনার স্টোরিটা যে আসলে খুব প্রাইমারি স্টেজেই আপনার মানে আপনি বুঝতে পারেন এবং ধরা পড়ে ব্যাপারটা। আপনি কি তাহলে আমাদেরকে একটু বলবেন, আমাদের দর্শকদের জন্য আসলে বিএসসির মানে সুবিধাটা বা আমরা নারীরা কিভাবে সচেতন হতে পারি এবং একেবারে মানে প্রত্যন্ত এলাকার নারীরা পর্যন্ত 20+ শহুরে মধ্যবিত্ত শিক্ষিত থেকে শুরু করে আমাদের যারা ধরেন ইট ভাঙা শ্রমজীবী নারী আছেন, গৃহিণী নারী আছেন, মানে যাদের কাছে ইনফরমেশন অনেক কম যায়, যারা জানেন না, তারাও কিভাবে আসলে এই ধরনের মানে নিজেকে দেখা, নিজেকে পরীক্ষা করার এই জায়গাগুলোতে আসলে আমরা তাদেরকে আনতে পারি বা তারা করতে পারে, আপনার মতামতে? আমি দুটো জায়গা একটু হাইলাইট করতে চাই। একটা হচ্ছে যে প্রিভেনশন, ক্যান্সার প্রিভেনশন, আর একটা হচ্ছে যে আর্লি ডায়াগনোসিস। আমরা তো দুটোই চাই যে আসলে আমাদের চাওয়া। তো আর্লি ডায়াগনোসিস করার জন্য কিন্তু বিশেষ করে নারীদের মধ্যে দুই ধরনের ক্যান্সার, তো আসলে আর্লি ডায়াগনোসিস করলে প্রগনোসিস খুবই ভালো, একটা ব্রেস্ট ক্যান্সার এবং সার্ভাইকাল ক্যান্সার। এবং এই যে সার্ভাইকাল ক্যান্সার এবং ব্রেস্ট ক্যান্সার, এই দুটোর ক্ষেত্রে, যে সার্ভাইকাল ক্যান্সারের ক্ষেত্রেও কিন্তু আমরা সার্ভাইকাল এক্সামিনেশন এবং স্মিয়ারিং করতে পারি। আর এখন তো ভায়া দিয়ে করে, বা আরো অনেক টেকনোলজি চলে এসছে। এবং তার সাথে মানে আমি বলছি কি খুবই সিম্পল কিছু এক্সামিনেশন রুটিনলি করলে কিন্তু খুব আর্লি ডায়াগনোসিস করা যায় এবং ট্রিটমেন্ট করলে একদম কিওর হওয়া সম্ভব। ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রেও তাই, আর্লি শনাক্ত করতে পারলে আসলে বেশিরভাগ, একটা খুব অল্প কিছু বেশিরভাগটা খুব সহজেই ট্রিটমেন্ট করা যায় এবং একদমই ভালো হয়ে যাওয়া সম্ভব। এবং এক্সামিনেশনটা আসলে আমাদের যেটা মনে হয় যে আসলে আমরা মানুষের কাছে, এখন আমাদের কাছে ইন্টারনেটের অনেক অ্যাক্সেস আছে এবং আমরা কিন্তু সেই সুযোগটা আমরা নিচ্ছি কিনা, বা অনেক মানুষের কাছে এক্সামিনেশনটা কিভাবে করবে, কোন টেকনিকটা করবে, এই যে জিনিসগুলো এবং কেন করবে, এই তথ্যগুলো আসলে পৌঁছে দিতে আমরা কতটা পারছি সেটা খুব ইম্পর্টেন্ট। এবং আমরা ইন্টারনেটে অনেক রিলস দেখছি, এটা করছি, কিন্তু আমরা কি আসলে এই ধরনের হেলথ এডুকেশন রিলেটেড, প্রমোশনাল রিলেটেড যে মেসেজগুলো, সেগুলোর পিনেট্রেশন বাড়াতে কতটা পারছি? তো আমার মনে হয় যে এটা এত গুরুত্বপূর্ণ, যেহেতু ব্রেস্ট ক্যান্সার মানে আর্লি ডায়াগনোসিস খুবই ক্রুশিয়াল। এবং আমার তো ব্যক্তিগত, আমি গল্প বলেছি যে আমার জন্য এটা প্রথমে আমার খুবই ইম্পর্টেন্ট ছিল, যে আমি আসলে বুঝতে পেরেছিলাম, খুব ছোট থাকতে আমি বুঝতে পেরেছি। এবং কিন্তু আসলে যারা হয়তো বা বুঝতে পারছেন না, যারা হয়তো বা অ্যাওয়ার না, বা যারা এই কাজটা করেন না, তারা হয়তো অনেক দেরিতে জানতে পারছেন। তো
সেই জায়গা থেকে আমার মনে হয় যে, এবং জনস্বাস্থ্য নিয়ে আমি যেহেতু কাজ করি, সেই জায়গা থেকে এই এই মেসেজটা নিয়ে আসলে আরো খুবই ওয়াইডার এবং খুব আমি মনে করি ওয়াইডার কমিউনিকেশন দরকার। বিশেষ করে আমি মনে করি স্কুল থেকে, একটা মেয়ে স্কুল থেকেই যেন ব্রেস্ট এক্সামিনেশনটা শিখে যেতে পারে। 18, 14, 15 আমার মনে হয়। আর আরেকটা জিনিস, প্রিভেনশনের সাথে এটাকে কিভাবে লিঙ্ক করা যায়, বিশেষ করে যেহেতু এখন সার্ভাইকাল ক্যান্সারের জন্য আমরা যে ভ্যাকসিনেশন, প্রথম কথা প্রিভেনশনের জন্য যেহেতু সার্ভাইকাল ক্যান্সার প্রিভেনশন করা যায় এবং সেটার যে ভ্যাকসিন বাংলাদেশে অলরেডি প্রোগ্রাম চলছে, এই ভ্যাকসিনটা যেন সবাই নেয়, সবাই নেয়। মেয়েরা তো অবশ্যই, পৃথিবীর কোনো কোনো দেশে ছেলেদেরকেও কিন্তু সার্ভাইকাল ক্যান্সারের যে ভ্যাকসিন, যেটা এসপিভি ভ্যাকসিনটা দেওয়া হয়। তো এখন অ্যাটলিস্ট মেয়েদের এই ভ্যাকসিনটা যেন সব মেয়েরা নেয় এবং আওতার মধ্যে আসে সেটা, এবং এর সাথে সাথে এই যে ব্রেস্ট এক্সামিনেশন আমার মনে হয় এটার সাথে পেয়ার করা যেতে পারে। যে ভ্যাকসিনেশন যখন দিচ্ছে তার সাথে যদি আমরা এক্সামিনেশনের ছোট্ট একটা লিফলেট দিয়ে দিতে পারি, এবং এটা যে করতে হবে প্রতি মাসে একবার করে, এই মেসেজটুকু যদি দিয়ে দিতে পারি, বা কোনো একটা ওয়েবসাইটের লিংক যদি দিয়ে দিতে পারি, আমার মনে হয় সেটা খুব ভালো কিছু হতে পারে। আর এছাড়া আমার কাছে মনে হয় ট্রিটমেন্টের ফেজে লাইফস্টাইল এখন অনেক, আমরা লাইফস্টাইল রিলেটেড বা প্রিভেনশনের, যদিও ক্যান্সার 50% বলে প্রিভেন্টেবল, কিন্তু সেই যে 50% প্রিভেন্টেবল বেশ কিছু সেই জায়গাগুলোতে আমার মনে হয় অ্যাওয়ারনেস নিয়ে আসলে মানুষের সচেতনতা নিয়ে কাজ করার দরকার। আর সেটা আমি ব্যক্তিগতভাবে খুবই ফিল করি। আসলে জনস্বাস্থ্য আমরা যারা কাজ করি তারা কথা বলতে গেলে এগুলো চলেই আসে, যেটার পার্সোনাল অভিজ্ঞতার বাইরেও এই জিনিসগুলো আসলে চলে আসে। তো আমার মনে হয় যে প্রিভেনশন এবং আর্লি ডিটেকশন দুটোকে কিভাবে একসাথে করে আমরা একটা প্রোগ্রাম ডিজাইন ডেভেলপ করতে পারি এবং সেটা ডেলিভার করতে পারি খুব আমাদের কারেন্ট স্ট্রাকচারকে ইউজ করে, সেইটা নিয়ে আমাদের খুব চিন্তা করাটা খুব জরুরি। ভেরি গুড। আমি মনে করি যে এরকম আমাদেরকে খুবই স্ট্রাকচার্ড ওয়েতেই মানুষের কাছে যাওয়া, মেয়েগুলোর কাছে যাওয়া, এবং তাদেরকে বোঝানো, ওই একবার বুঝাইলে হবে না, বারবার করে বুঝাইতে হবে, বলতে হবে যে এটা করলে তোমারই উপকার হবে, কেননা তোমার যদি এখন না করো তাহলে পরবর্তীতে তোমার অপকার হবে। আমি এখানে ডক্টর মলয়ের কাছে একটা জিনিস জানতে চাই যে এনসিডির নন কমিউনিকেবল ডিজিজের মধ্যে ক্যান্সার একটা উল্লেখযোগ্য, কিন্তু এনসিডি তো যে আজকে আমরা হাইপারটেনশন নিয়ে কথা বললাম, তো সেইখানে খাবারের মধ্যে আমাদের খাবারের যে অভ্যাস, সেইখানে আমরা শাকসবজি কম খাই, দেশীয় ফলমূল কম খাই, দেশীয় ফলমূল খেতেই চাই না। ফলমূল খাওয়ার কথা বললে মনে করি আপেল খেতে হবে, কমলা খেতে হবে। ডক্টর মলয়, ইউ আর এ রিসার্চার, তুমি একজন গবেষক, সেইখান থেকে কিছু বলবা যে মানুষের এই ক্যান্সার রিলেটেড খাওয়ার উপরে অনেক ধরনের ভুল ধারণা আছে, অনেক কিছু খেতে চায় না যেটা নাকি তার জন্য উপকারী, সেইরকম কিছু কথা কি তুমি বলবা? ওকে, অনেক ধন্যবাদ। যে একটু আগে যে রিনা বলেছে যে আসলে 40 to 50% ক্যান্সার প্রিভেন্টেবল। আমরা যেমন অনেক সময় এরকম বলি যে 80% স্ট্রোক, মায়োকার্ডিয়াল ইনফার্কশন বা হার্ট অ্যাটাক, দিস আর অলসো প্রিভেন্টেবল। তো আসলে সেই প্রিভেনশনের জন্য যে আমাদের জীবন আচরণে যে চেঞ্জগুলা নিয়ে আসা দরকার, সেই জিনিসটা কিন্তু আমাদেরকে করলে আমরা আসলে ক্যান্সার প্রিভেন্ট করা অথবা ক্যান্সারের যে অনসেটটাকে পিছিয়ে দেওয়া, ডিলে করা, ডিলেড অনসেট, সেগুলো করা সম্ভব। অনেকে বলে যে তো সে যেমন কিছু ক্যান্সার মানুষের আসলে জেনেটিক প্রিডিসপোজিশনে থাকে, যেমন ব্রেস্ট ক্যান্সারে আমরা জানি যে স্পেসিফিক জিন আছে, সবাই অ্যাঞ্জেলিনা জোলির সেই স্টোরি জানি আমরা। কিন্তু যেটা হলো যে কারো কিন্তু এই ক্যান্সার অনসেটটা 25 বছর বয়সেও হয়, কারো গিয়ে কিন্তু 75 বছর বয়সেও হয়। তো এই যে একটা জিন এক্সপ্রেস করবে, সেটাকেও আসলে আমাদের জীবন আচরণ দিয়ে কিন্তু সেই ইভেন এক্সপ্রেশনের টাইমটাকে আমরা কিন্তু পিছিয়ে দিতে পারি।
তো সেক্ষেত্রে আমাদের অবশ্যই খাদ্যের একটা বড় ভূমিকা আছে। আমরা একটাকে যেটা বলেছিলাম যে আমাদের আসলে ফাইবার কন্টেন্ট বাড়ানো, ফ্রুটস এন্ড ভেজিটেবল কনজাম্পশনটাকে আমাদের বাড়ানো, প্লাস হচ্ছে যে রেড মিটের সাথে কিছু ক্যান্সারের কি আছে, যেমন আমরা ঝালা মানে পোড়া যে মাংস সেটার সাথেও কিছু যোগসাজশ আছে, বিশেষ করে কোলন ক্যান্সার বা, তো সেই জিনিসগুলো করলে কিন্তু আমরা যদি আমাদের জীবন আচরণে চেঞ্জ নিয়ে আসতে পারি, খাদ্যাভ্যাসে পরিবর্তন, সেখানে সেটা করে কিন্তু প্রিভেনশন সম্ভব। আমি আর একটা জিনিস বলতে চাই, যেমন ট্রিটমেন্ট নিয়ে আমরা একটু কথা বলছিলাম, কিন্তু আসলে যেমন আর্লি ডিটেকশন, প্রিভেনশন, এটা নিয়েও যেমন আমাদের কাজ করা দরকার, ঠিক সেরকম যাদের আসলে ক্যান্সার হয়েছে তাদের যে চিকিৎসাটা কিন্তু অনেক ব্যয়বহুল। এবং আমি দেখেছি যে অনেক ফ্যামিলি কিন্তু ক্যান্সার চিকিৎসা করতে গিয়ে তারা একদম ইভেন রিচ ফ্যামিলিও পুয়ার হয়ে গেছে। এবং এই যে ব্যয়বহুল চিকিৎসা যে করতে গিয়ে ক্যাটাস্ট্রফিক এক্সপেন্সের জন্য তারা তাদের যে চিকিৎসা ব্যয় বহন করতে পারছে না, সেজন্য আমাদের আসলে কিছু করা উচিত জাতি হিসাবে। তো কেউ কেউ হয়তো ন্যাশনাল ইন্স্যুরেন্স, তারপর হচ্ছে গিয়ে ক্যান্সার, ন্যাশনাল ক্যান্সার ফান্ড, এরকম অনেক কথা বলেছেন। তো সেই ব্যাপারগুলো নিয়ে আমাদের ভাবা উচিত। দ্বিতীয়ত, একজন কেয়ার গিভার হিসাবে মনে করি যে আমাদের যে প্যালিয়েটিভ কেয়ার, যে কমিউনিটি বেসড প্যালিয়েটিভ কেয়ার, সেটা আমরা কিভাবে করতে পারি, হসপিটালে প্যালিয়েটিভ কেয়ার কিভাবে করতে, এবং ক্যান্সার যেহেতু বিভিন্ন ধরনের আছে এবং কোনো ক্যান্সারের আসলে স্প্যানটা খুবই কম, লাইফ স্প্যান ধরা পড়ার পরে, আবার কোনো ক্যান্সার হচ্ছে গিয়া মানে আমরা বলি যে কিউরেবল ক্যান্সার। তো সেই কারণে চিন্তা করে যে টার্মিনাল কেয়ার, প্যালিয়েটিভ কেয়ার বিভিন্ন ক্যান্সারের জন্য, এবং সেই জন্য কিন্তু আমাদের জাতীয়ভাবেই চিন্তা করা দরকার যে এই সব জায়গায় আমরা কিভাবে ইমপ্রুভমেন্ট নিয়ে আসতে পারি। যেমন একজন মানুষ তার, যেমন আমি উগান্ডাতে দেখেছি যে ইভেন HIV এইডস এর টার্মিনাল স্টেজে তাদেরকে কিন্তু স্পিরিচুয়াল কেয়ারও দেওয়া হয়। একজন মানে হসপিটালের মধ্যে কিন্তু একজন ইমাম আসতেছেন অথবা একজন পাদ্রী আসতেছেন, উনি কিন্তু পাশে বসে মানে রোগীর পাশে বসে কথা বলছেন। তারপরে এই যে ব্যাপারগুলো, যে একটা ইন্টিগ্রেটেড ওয়েতে কেয়ারটাকে দেয়া, এবং সেটা ধরেন যে হসপিটালে যেমন একজন ইমামের অ্যাক্সেস অথবা একজন পাদ্রীর অ্যাক্সেস থাকাটা, একজন পুরোহিতের অ্যাক্সেস থাকা, সেজন্য ওখানে গিয়ে একজন পেশেন্টের সাথে কথা বলতে, এই যে তার যে মৃত্যুটা হবে, কিন্তু মৃত্যুটা যেন একটা মানে তার কাছে যেন মানুষ থাকে, মানে মানসিকভাবে একটা খুবই আইসোলেটেড অবস্থায় তার যেন মৃত্যুটা না হয়, এটাও কিন্তু নিশ্চিত করার আমাদের আসলে দরকার আছে। মৃত্যুটাকে যেন আমরা যতটা সম্ভব মানবিক মৃত্যু করতে পারি, সে ব্যাপারেও আমাদের আসলে চিন্তা ভাবনা করা উচিত। আমি একটু অ্যাড করতে চাই এখানে। আমি যেহেতু ও পাবলিক হেলথের পার্সপেক্টিভ থেকে বেশি বলছে, আমি একটু পার্সোনাল জায়গার থেকেই বলছি। ফাইন্যান্সিয়াল যে বার্ডেনটা, মানে আমি নিজে একজন ডক্টর, তারপরেও মানে আমি যেহেতু রিজনেবল একটা মানে ইনকাম সোর্স আছে, স্টিল কিন্তু যখন মানে আমার ব্যক্তিগত জীবনে আমার যেটা ঘটেছিল, ওই একই সময় আমার বাবা অসুস্থ হন এবং বাবা মারা যান। বাবার কেয়ারের জন্য আমার একটা বড় মানে ফাইন্যান্সিয়াল বার্ডেন একই সময় উইদিন 3 months 6 months এর মধ্যে এই ঘটনাগুলো ঘটেছে। তো আমি যেটা বলছি যে আমি ওই সময় কিন্তু আমার একটা ইন্স্যুরেন্স করা ছিল, এবং সেই ইন্স্যুরেন্সটা কিন্তু আমাকে একটা অনেক বড় সাপোর্ট দিয়েছে। আমি এটা একটা পার্সোনাল, আমার একটা যারা শুনছেন আপনারা, তাদের কাছে নারী বা অনেক ইয়াং হয়তো বা নারীরা শুনছেন, অথবা তাদের হাজবেন্ড বা ফ্যামিলি থেকে শুনছেন, আমাদের মধ্যে সঞ্চয়ের যে প্রবণতা সেটা আসলে অনেকটাই কম। এবং আপনারা জানেন যে বলা হয় যে একটা আপনার বয়স অনুযায়ী আপনি কত পার্সেন্ট আপনার ইনকাম সেভ করবেন, 10%, একটা বয়স 40-এর পরে যে 15%, আপনি 20% সেভ করবেন। কিন্তু এই যে আর্লি এজে সঞ্চয় করাটা, এটা আমার মনে হয় খুব গুরুত্বপূর্ণ। এবং বিশেষ করে আমার কাছে মনে হয় যে আমি যেটা করেছিলাম সেটা হয়তো বা অতটা প্ল্যান করে কিন্তু না, কোনো একটা কারণে যে কোনো করে ফেলেছিলাম, আমার একটা ইন্স্যুরেন্স করা হয়েছিল। কিন্তু আমরা অনেক সময় ইন্স্যুরেন্সটাকে, আমি নিজে একজন খুবই হেলদি পারসন, আমি কোনোদিন এক্সপেক্টই করি না যে আমি এরকম হতে পারে আমার, কিন্তু এটা আসলে যে কারো হতে পারে। এবং বি প্রিপেয়ার্ড ফর দ্যাট। আপনি সারা মাসে একটা পিজার যে খরচ, একটা পিজা খেতে আপনার যেই খরচ হবে, কাইন্ড অফ
ততটুকু খরচ প্রতি মাসে ব্যয় করে আপনি কিন্তু একটা গুড ইন্স্যুরেন্স কভারেজ পেতে পারেন। আমি বলছি যে সেটা আপনার, এটা কিন্তু মানুষের জন্য এটা একটা চিন্তার ব্যাপার, এবং আমি সবার কাছে আমার একটা আবেদন থাকবে যে আমরা অবশ্যই আমাদের সবচেয়ে খারাপ সময়ের যে ফাইন্যান্সিয়াল সাপোর্ট সেটার জন্য ভালো সময়ে প্রস্তুতি নেই। হয়তো আমার কোনোদিন সেটা লাগবে না, কিন্তু যদি লাগে মনে করছি এই টাকাটা আমি দান করে দিচ্ছি, সেটা ভেবেও হলেও এই টাকাটা আমার মনে হয় আমাদের ইন্স্যুরেন্সের দিকে যাওয়া উচিত। সরকার অনেক ধরনের উদ্যোগ নিচ্ছে, প্রাইভেট অনেক ধরনের ইন্স্যুরেন্সের সুযোগ আছে, কিন্তু আমরা অনেক সময় এই যে ফাইন্যান্সিয়াল বিষয়টা চিন্তা করি না। এবং আমি সময় নিচ্ছি, তারপর আমি মনে করি এটা আমার আবেদন যে প্লিজ স্টার্ট এখন থেকেই চিন্তা করেন, প্রিপেয়ার ফর দ্য ওর্স্ট। এটা খুবই ইম্পর্টেন্ট। আপনি হয়তো মনে হচ্ছে যে না আমার কোনো সমস্যা হবে না, কিন্তু সবারই আসলে ওই সময়টা যখন আসে তখন ওটা একটা অ্যাডিশনাল বার্ডেন হিসেবে কাজ করে। ফয়সাল ভাই আপনি মিউটেড আছেন। সরি, আমি ডক্টর রিনাকে বলছিলাম যে খুব চমৎকার করে বলা এবং মানুষকে বোঝানো যে কি করা উচিত এই এই ধরনের অবস্থাতে যাওয়ার আগের থেকে যদি একটা প্রস্তুতি নেওয়া যায় তাহলে খুবই ভালো। শাপলা, আজকের অনুষ্ঠানটা আমরা শেষ করব। তুমি যদি শেষ প্রশ্ন বা শেষ কমেন্ট বলে ওনাদেরকে একটা ধন্যবাদ দিয়ে দাও। জি, আসলে আমরা যা জানতে চেয়েছি তার চেয়ে আমার মনে হয় যে দর্শকরা অনেক অনেক বিষয় খুব সহজ ভাষায় জানতে পেরেছেন। খুব সুন্দর একটা আলোচনা হয়েছে। আমি অনেক প্রশ্ন এসে ভিড় করেছে, আমাদের শেষ করতে হবে বলে আশা করি আরেকদিন আমরা কথা বলবো। শুধু আমি জানতে চাই রিনাদের কাছে যে আমাদের সার্ভাইভারদের, আমি নিজেও একজন সার্ভাইভার, তো আমার কাছে একটা ফিলিং হয় যে আসলে আমরা যেরকম একটা অর্থনৈতিক সামাজিক অবস্থানে আছে আমরা হয়তো একরকম করে ম্যানেজ করি, কিন্তু যারা সত্যিকার অর্থেই নিম্ন আয়ের মানুষ বা সেরকম অবস্থাটা নেই, তাদের জন্য তো আসলে পুনর্বাসনের প্রশ্নটা আরো গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে ক্যান্সার সার্ভাইভারদের এই যে পুনর্বাসন, সেটা নিয়ে আমি খুব বেশি আসলে আলোচনাটা শুনি না। হ্যাঁ, আমার কাছে মনে হয় যে সেই জায়গাতে আপনার দিক থেকে কি মনে হয় যে আমরা রাষ্ট্রীয়ভাবে সামাজিকভাবে আসলে পুনর্বাসনের বিষয়টাকে কিভাবে অ্যাড্রেস করতে পারি? আমি এটা এই উত্তরটা আপনার কাছে চাই, আপনার যদি কোনো ভাবনা থাকে। তারপরে আসলে এই প্রশ্নের সাথে প্রাসঙ্গিকভাবে আমি আরেকটি বিষয় তুলে ধরতে চাই। এরিনা, আমার মনে হয় আমি এর আগে এই উত্তরের সাথে আগের কথা যেটা বলেছিলাম সেটা রেস্টে নেই বলছি যে আসলে পুনর্বাসন আমাদের জনগোষ্ঠীর যাদের আসলে নিজে থেকে এই দায়িত্বটা এই চ্যালেঞ্জটা মোকাবেলা করার আর সুযোগ নাই, তাদের সেই দায়িত্বটা তো আসলে রাষ্ট্রকেই নিতে হবে, এবং এই দায়িত্বটা রাষ্ট্রের উপরই পড়ে। এবং কিন্তু যতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত রাষ্ট্র সেই দায়িত্বটা নিচ্ছে না বা নেওয়ার মতো হয়তো জায়গায় আমরা নিয়ে যেতে পারছি না, ততক্ষণ পর্যন্ত আমরা যারা তুলনামূলকভাবে বেটার পজিশনে আছি ফাইন্যান্সিয়ালি, তাদের একটা দায়িত্ব তো আছে যে তাদের জন্য কোনো একটা কিছু যতটুকু সম্ভব কোনো একটা সুযোগ তৈরি করা। তবে আমি আবারও বলছি যে আমার মনে হয় যে একদম হতদরিদ্র বা তার জন্য একেবারে রাষ্ট্র এবং আমরা হয়তো সহযোগিতার জায়গা থেকে যাওয়া উচিত, কিন্তু আমার মনে হয় যে তারপরে মিডল ক্লাস বা লোয়ার মিডল ক্লাস এই গ্রুপের জন্য আমার মনে হয় আমি আগে যে কথাটা বলেছি যে প্রিপেয়ার ফর দ্য এস্ট, এই জিনিসটা মানুষের মধ্যে প্রমোট করা যে এনিওয়ান ক্যান বি সাফারার, এটাও মনে হয় বলা দরকার। এই যে গল্পগুলো বলা দরকার যে আসলে যে কারো হতে পারে, এবং হলে এখন থেকে প্রিপারেশন। আমরা আসলে সরকার প্রমোট করছে ইন্স্যুরেন্স, কিন্তু আমরা কি নাগরিক হিসেবে প্রমোট করছি কিনা সেটা আমার মনে হয় আমার কাছে একটা প্রশ্ন। সরকার অনেক সময় যখন প্রমোট করে তখন কিন্তু আমরা অনেক ধরনের বুলিং করি যে না এটা সরকার এইটা নেগেটিভ জিনিসগুলো নিয়ে আমরা অনেক প্রচারণা শুনি, কিন্তু আসলে আমরা কি পজিটিভ জিনিসটা নিয়ে প্রচারণা করছি কিনা আমার মনে হয় সেটা করা দরকার।
এবং দ্বিতীয় কথা আমি আবার বলছি যে যাদের একদম হতদরিদ্রের জন্য রাষ্ট্র যে দায়িত্ব নেবে সেটা তখনই নেবে যখন আমি আমার ইন্স্যুরেন্সের জন্য আমি আমার টাকাটা দিব। এটা কিন্তু ক্রস ফাইন্যান্সিং হয় এবং ক্রস ফাইন্যান্সিং এর সুযোগটা রাষ্ট্রকে দেওয়া সেটা আমার যেমন দায়িত্ব, এবং যতদিন সেটা না হচ্ছে ততদিন পার্সোনাল লেভেলে বা গোষ্ঠী লেভেলে যদি যতটুকু সম্ভব করাটা দুটাই দায়িত্ব। আমি জানি না আমি কতটা গুছিয়ে বলতে পেরেছি, বাট কয়েকটা অ্যাঙ্গেল আমি একটু টাচ করতে চেয়েছিলাম। আমি একটু বলি, কিন্তু আমি আছে যদি একটু আগে আমি যে প্রোটোকলাইজ ম্যানেজমেন্টের কথা বলছিলাম, যেমন একজন ক্যান্সার যে পেশেন্ট তার কিন্তু ধরেন যে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে চিকিৎসা নেওয়া, যদি একটা প্রোটোকলের মাধ্যমে চিকিৎসা নেয় তখন কিন্তু তার কস্টটাকেও কি হতে পারে সেই জিনিসটা কিন্তু এস্টিমেট করা খুব সহজ হয়ে যায়, এবং বিভিন্ন জায়গায় গিয়ে ঘুরে ঘুরে যে বিভিন্ন ধরনের আননেসেসারি খরচটা হয় সেটা অনেকটা কমে আসতে পারে, তো সেটাও একটা ভূমিকা রাখতে পারে। সুতরাং সেই ব্যাপারে আমাদের আসলে ক্যান্সার চিকিৎসার খরচ কমানো। দ্বিতীয়ত হচ্ছে গিয়া আমাদের দেশে যে ওষুধের মান নিয়ে অনেক কথাবার্তা আছে, যেটা নিয়ে আমরা আসলে কোনো কথাই বলিনি, কিন্তু আসলে ওষুধের মান নিয়ন্ত্রণ করা এবং ক্যান্সার রিলেটেড যে ওষুধগুলো আছে সেগুলোর যে মান নিয়ন্ত্রণের আমাদের দেশের যে ওষুধগুলো তৈরি হচ্ছে সেগুলোর মান নিয়ন্ত্রণের ব্যবস্থা করা, সেই জিনিসটার ব্যাপারে আমাদের ভূমিকা রাখতে দরকার। জি ধন্যবাদ। আমাদের তো আসলে স্বাস্থ্য তো আসলে অধিকার, সুতরাং আয় সামাজিক অবস্থান নির্বিশেষে সকল নাগরিক আসলে স্বাভাবিক তার যে মৌলিক 5টি অধিকারের একটি সেটি রাষ্ট্র নিশ্চিত করবে, সেটাই আমরা প্রত্যাশা করি, এবং রাষ্ট্রের নাগরিক হিসেবে অবশ্যই আমাদেরও দায়িত্ব যাতে রাষ্ট্র এই কাজটি করতে পারে তার সহযোগী ভূমিকাটা রাখা। আমি মলয়দার কাছে শেষ প্রশ্নটা আজকের মতো করতে চাই যে আপনার যদি একজন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ হিসেবেও আপনি অনেক কথা বলেছেন যে বাংলাদেশে ক্যান্সার চিকিৎসা ব্যবস্থাপনা এবং চিকিৎসক তাদের বাইরে গিয়ে আমরা যারা আক্রান্ত হয়েছি বা ঝুঁকিতে আছি তাদের জন্য যদি আপনার কিছু বলবার থাকে, কোনো মেসেজ। আমি আগেই বলেছি যে আসলে কোনো সময় সময় ক্ষেপণ করা চলবে না। যদি আমি কোনোভাবে বুঝতে পারি, জানতে পারি এবং ডাক্তারের চিকিৎসা ডাক্তারের কাছে যাওয়া, এবং যত আর্লি ডায়াগনোসিস হবে বেশিরভাগ ক্যান্সারের ক্ষেত্রে কিন্তু তত ভালো প্রগনোসিস। সুতরাং এইটা আমাদের মাথায় রাখতে হবে, এবং খরচের দিক থেকেও আমরা কম খরচে চিকিৎসাটা করতে পারবো যত আর্লি ডায়াগনোসিস হবে। এটা একটা ব্যাপার। তো আমাদের চিকিৎসা ব্যবস্থাটাকে আসলে সবাই মিলে তৈরি করতে হবে ওইভাবে যে যেমন আমরা আর্লি ডায়াগনোসিস করতে পারি, প্রথম কথা যে প্রিভেন্ট করতে পারি, প্রিভেনশনের যে উপায়গুলো আছে সেই জিনিসগুলো নিয়ে জনসচেতনতা গড়ে তোলা এবং সেই অনুযায়ী কাজ করা। তারপরে আর্লি ডায়াগনোসিস, ট্রিটমেন্টের যেমন ধরেন একটাকে বলেছিলাম যে ট্রিটমেন্টটা আসলে প্রোটোকলের মাধ্যমে হবে, এবং সেই জন্য ন্যাশনাল প্রোটোকল ডেভেলপ করা। আমাদের যে বিভিন্ন একদম জেনারেল প্র্যাকটিশনার থেকে শুরু করে টার্সিয়ারি কেয়ার যারা প্রোভাইড করেন তাদের মধ্যে সমন্বয়ের যে একটা ব্যবস্থা করা। একটাকে রিনা বলেছিল যে যেমন হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের যে ভ্যাকসিনেশন সেই ভ্যাকসিনটা দেওয়া শুরু হয়েছে, ভেরি ফরচুনেট, এবং সেটা যেন আমাদের কার্যক্রমটা ভবিষ্যতে চলমান থাকে। তারপরে হচ্ছে যে চিকিৎসা ক্ষেত্রে ব্যয় কমানোটা, এবং সেটা প্রোটোকলাইজ ম্যানেজমেন্টের মাধ্যমে হতে পারে, এবং আমাদের যদি একটা ন্যাশনাল ক্যান্সার ট্রিটমেন্ট ফান্ড অথবা কোনো একটা ভাবে যদি দেওয়া হয় এবং ন্যাশনাল হেলথ ইন্স্যুরেন্স পলিসিস থাকে সেটার মাধ্যমে যদি এটা করা হয়, প্যালিয়েটিভ কেয়ারের যদি ব্যবস্থা করা হয় কমিউনিটির মাধ্যমে, যেমন আমরা যারা আছি যারা ক্যান্সারে ভুগছেন তাদের মধ্যেও কিন্তু একটা আপনারা যেমন একটা পিয়ার সাপোর্ট নেটওয়ার্ক গড়ে তুলছেন। এখানে কিন্তু ধরেন যে অনেক ভাবেই, যেমন আমি যদি কাউকে এই পিয়ার সাপোর্ট নেটওয়ার্কের মধ্যে একটু মানসিকভাবে তার পাশে দাঁড়াই, দ্যাট ক্যান বি এ বিগ হেল্প। অনেক সময় আমি তাকে একটা ছোট্ট একটা ধরেন যে পরামর্শ দিয়ে কোথায় যেতে হবে, কোন ডক্টর ভালো, মানে এই যে শুধুমাত্র এই পরামর্শটা দেওয়া, এই তথ্যটা দেওয়াও কিন্তু অনেক বড় হেল্পফুল হয়। সুতরাং এই নেটওয়ার্কটা যদি আমরা আরো এক্সপ্যান্ড করতে পারি যে একজন আরেকজনকে সাহায্যে এগিয়ে আসে, এবং সেটাও কিন্তু একটা ইন দ্য লং রান অনেক বড় ফলপ্রসূ ভূমিকা রাখতে পারে।
অনেক ধন্যবাদ। জি, অসংখ্য ধন্যবাদ। আমরা আজকে অনুষ্ঠান শেষ করব। আপনাদেরকে তো ধন্যবাদ বটেই। আমরা আশা করি যে আগামী দিনগুলোতে সেন্টার ফর ক্যান্সার কেয়ার ফাউন্ডেশন আমরা যেভাবে আপনাদের সাথে আজকে আলোচনা করলাম এবং যারা দর্শক আপনারা শুনছেন, আপনারা সকলেই আমাদের পাশে আগামী দিনে আশা করি থাকবেন। এবং যে কথাটা মলয়দা বলেছেন যে আমরা আসলে তথ্য দিয়ে সহযোগিতা করতে পারি, একজনের কথা শুনতে পারি। এবং আপনাদের সবার জন্য আমি আবারও জানাতে চাই, আমরাও আসলে দাবি করছি বা প্রস্তাব করছি যে একটা ন্যাশনাল ক্যান্সার ফান্ড হতেই হবে এবং বাংলাদেশে সকল নাগরিকের জন্য, সকল মানুষের জন্য আসলে মানসম্মত ক্যান্সার চিকিৎসা ব্যবস্থাপনা সেটি গড়ে তুলতেই হবে। আমরাও সেই কারণে সহযোগিতা আমাদের এন্ডে যতখানি সহযোগিতা দিতে পারা সম্ভব আমরা দিতে চাই, স্বপ্রণোদিত হয়ে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে। আমি শুধু আজকে দর্শকদেরকে একটা অনুষ্ঠানের দাওয়াত দিয়ে আজকের মতো বিদায় নিতে চাই। সেটি হচ্ছে আগামী 1 জুন ক্যান্সার সার্ভাইভার ডে আমরা সেলিব্রেট করব। এই ক্যান্সার সার্ভাইভার ডে আমাদের দেশে আমরা গত 2 বছর ধরে করে আসছি। আমাদের উদ্দেশ্য হচ্ছে ক্যান্সার হলেই সব শেষ হয়ে যায় না। আজকে আপনারা দেখেছেন ডাক্তার রিনাকে, যে উনি কিভাবে কতটা সাহসের সাথে আমাদের মাঝে আছেন এবং কাজ করে চলেছেন। আমরা সেদিন 1 জুন ক্যান্সার সার্ভাইভার ডেতে আমরা আসলে বেশ কজন ক্যান্সার সার্ভাইভারকে ছোট করে একটু সম্মাননা জানাতে চাই। আমাদের যা সামর্থ্য, আমাদের সংগঠনের আন্তরিকতার মধ্য দিয়ে আমরা আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি 1 জুন 2025 বিকেল 3টায় চারুকলা ইনস্টিটিউটের অডিটোরিয়ামে। আশা করি আপনারা সবাই আসবেন, আমাদের কথা শুনবেন। আমরা সকলের সঙ্গেই দেখা করতে চাই, কথা বলতে চাই। আজকের মতো তাহলে আমরা বিদায় নিই। আগামী জানি এবং জানায়ের আপনাদের সঙ্গে আবার কথা বলব। ধন্যবাদ আপনাদেরকে, অনেক ধন্যবাদ আমাদেরকে সুযোগ দেওয়ার জন্য। জি, সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।